কেন মাত্র 36 ঘন্টার ব্যবধানে চরম অপমানজনকভাবে পিছু হতে হলো? কিভাবে একটি মাত্র সিদ্ধান্তে লাইফলাইন সেই সিস্টেমটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে? কিন্তু অবাক করা বিষয় হলো, এই ঘোষণার মাত্র 36 ঘন্টা পার হতে না হতেই রীতিমতো হাঁটু গেড়ে বসতে হয় এবং এই প্রজেক্ট সম্পূর্ণভাবে স্থগিত করতে হয়। 15 বছরের সেই অভিজ্ঞতা ফেইল মার সামনে আমি মনে করি যদি 2-4টা বাঘের বাচ্চা থাকতো এই এলাকাতে ঢুইকা গুটিবাজি করার কোনো সুযোগ থাকতো না। সবাইকে অবাক করে দিয়ে ভারতের প্রতাপশালী কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে, তারা আজ একটি নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে। নামটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। যে জামায়াত ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আজ সেই দলের উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের। তিনি ভিতরে ভিতরে গোপনে গোপনে এমন কিছু কাজ করছেন, নীরবে, খুব নীরবে, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। নীরবে নিভৃতে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলোর কারণে দিল্লির চোখের ঘুম ছুটে গেছে। রাত্রে নরেন্দ্র মোদী ঘুমাতে পারে না, দিল্লি ঘুমাতে পারে না, তার কপালের উপরে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াচাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথা থেকে টান দেওয়া হয় জাতি বুঝে। অন্তহীন প্রতারণা করে বিএনপি কার্যত ফেসে যাচ্ছে। এরকম ভয়াবহ প্রতারণা করে এমন কাণ্ড ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নেই যে কোনো রেজিম পূর্ণ মেয়াদে ক্ষমতা থাকতে পেরেছে। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। তো মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি চর্চা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাতে পারবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। শালী কট্টরপন্থী শাসক গোষ্ঠী বিজেপি, যাদের হুঙ্কারে নাকি পুরো উপমহাদেশ কাঁপে, তারা আজ একটি নাম শুনলেই আতঙ্কে শিউরে ওঠে। নামটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। যে জামায়াত ইসলামীকে দিনের পর দিন উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আজ সেই দলের উত্থান দেখেই রাতের ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের। কিন্তু কেন নিজেদের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল দাবি করা বিজেপি বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এত ভয় পায়? এর পেছনের আসল রহস্য জানলে আপনি চমকে যাবেন। আজ আমরা বিজেপির চরম ভণ্ডামির মুখোশ খুলে দেব এবং দেখাবো কিভাবে শত নির্যাতন আর অপপ্রচারের পরও জামায়াত ইসলামী নিজেদের একটি আধুনিক ও শক্তিশালী গণতান্ত্রিক দল হিসেবেই প্রতিষ্ঠিত করছে। ভারতের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জামায়াত ইসলামীকে সবসময় একটি উগ্রবাদী, ভারত বিরোধী এবং সন্ত্রাসবাদে মদতদাতা সংগঠন হিসেবেই প্রচার করে আসছে। বিজেপির নেতাদের মতে জামায়াতের মূল লক্ষ্যই হল দক্ষিণ এশিয়ায় ইসলামী শাসন কায়েম করা এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলা। বিজেপি দাবি করে যে 1971 সাল এবং 2001 সালের শাসন আমলে জামায়াত পাকিস্তানপন্থী ভূমিকা নিয়ে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। এমনকি ভারতের ভেতরেও জম্মু ও কাশ্মীরের জামায়াত ইসলামীকে তারা নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু মজার ব্যাপার হলো, কট্টরে জামায়াত বিরোধী হওয়া সত্ত্বেও ভারতের মূল ভূখণ্ডে জামায়াত ইসলামীকে কিন্তু বিজেপি পুরোপুরি নিষিদ্ধ করার সাহস পায়নি। বিজেপির এই জামায়াত ভীতির পেছনের আসল কারণ বুঝতে হলে এই দুই দলের আদর্শিক জায়গাটা একটু মিলিয়ে দেখা দরকার। 1980 সালে প্রতিষ্ঠিত হওয়া বিজেপির মূল চালিকা শক্তি হল আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের একমাত্র লক্ষ্য হল হিন্দুত্ব বা সাংস্কৃতিক হিন্দু জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। তারা ভারতকে একটি হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবেই দেখতে চায়। 1998 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসা এবং 2014 সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিজেপির মূল হাতিয়ারই হল ধর্মের নামে রাজনীতি। তারা নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও তাদের শাসন আমলে ভারতের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যে ভয়াবহ বৈষম্য ও নির্যাতন চলছে তা আজ পুরো বিশ্বের সামনে দিনের আলোর মতন পরিষ্কার। ডিজিটাল ইন্ডিয়া বা জিএসটি সংস্কারের মতো অর্থনৈতিক চমক দেখালেও কাশ্মীরের 370 ধারা বাতিল করে মুসলিমদের অধিকার হরণ, সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেয়া বিজেপি প্রমাণ করেছে যে তারাই মূলত একটি চরমপন্থী, উগ্র ও অসহিষ্ণু দল। অন্যদিকে 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদির হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী শত বাধা পেরিয়ে আজ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। 71-এর পর বেশ কয়েক বছর নিষিদ্ধ থাকলে 1978 সালে তারা নতুনভাবে সংগঠিত হয়। জামায়াতের মূল আদর্শ হল রাজনৈতিক ইসলাম। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। তবে তারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার বিষয়ে কখনোই বাড়াবাড়ি করেনি, বরং তাদের অর্থনৈতিক নীতি হল জাকাত ও উসর ভিত্তিক ইসলামী অর্থনীতি এবং একটি সুদমুক্ত আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা।
যা সাধারণ মানুষের জন্য চরম কল্যাণকর। বিজেপি এবং ভারতপন্থী গণমাধ্যমগুলো সবসময় জামায়াতের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু অভিযোগ এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ঘটনার ধোঁয়া তুলে অপপ্রচার চালায়। 2001 থেকে 2006 মেয়াদে জামায়াতের হাতে যখন কৃষি, শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তখন দেশের ব্যাপক উন্নয়ন হয়েছিল, ছিল না কোনো দুর্নীতি। কিন্তু ভারত ও তাদের দোসররা বারবার 10 ট্রাক অস্ত্র মামলা, 63 জেলায় বোমা হামলা এবং 21 আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের উপর চাপিয়ে তাদের সন্ত্রাসী প্রমাণ করার এক ঘৃণ্য খেলায় মেতে ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে প্রহসনের বিচার করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। 2016 সালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির সময় ভারত সরাসরি সেই বিচার প্রক্রিয়াকে নির্লজ্জভাবে সমর্থন জানিয়েছিল, যে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু এত জুলুম, এত অপপ্রচার আর শীর্ষ নেতাদের হত্যার পরও কি জামায়াতকে দমানো গেছে? মোটেও না। বরং 2024 সালের শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত ইসলামী আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, আর তাতেই বিজেপির নেতাদের বুকে কাঁপুনি ধরে গেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এখন তাদের রাজনৈতিক স্বার্থে জামায়াত জুজু ব্যবহার করছেন। শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর নাকি সুপরিকল্পিত হামলা হচ্ছে এবং এর পেছনে জামায়াত জড়িত। তারা নাকি বাংলাদেশে একটি তালিবানি মডেল প্রতিষ্ঠা করতে চায়। অথচ বাস্তবতা হলো নির্বাচনের পর এ পর্যন্ত পশ্চিমবঙ্গে 4 জন মুসলিমকেই খুন করা হয়েছে এবং এটি করেছে বিজেপি সমর্থিত তাদের জঙ্গি সংগঠনগুলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ভয় দেখিয়ে পরোক্ষভাবে জামায়াতকে আক্রমণ করেছেন। আসলে বিজেপির এই কান্নাকাটি করার কারণ অন্য জায়গায়। বিজেপি খুব ভালো করেই জানে যে তাদের ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতির কারণে বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা করে, আর জামায়াত ইসলামী সবসময় ভারতের এই আধিপত্যবাদীর বিরুদ্ধে একটি শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যেটা দিল্লির কথায় উঠবে আর বসবে, কিন্তু জামায়াত ক্ষমতায় এলে ভারতের সেই দাদাগিরি আর চলবে না। তাই বিজেপি তাদের নিজেদের দেশের নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে এবং সস্তা রাজনীতি করতেই জামায়াতকে একটি ভিলেন হিসেবে দাঁড় করায়। জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা লুটতেই জামায়াত ভীতি ছড়াচ্ছে। সবচেয়ে বড় ভণ্ডামি হলো বিজেপি নিজে ধর্মের নামে চরম উগ্রবাদ চর্চা করলেও জামায়াতকে তারা মৌলবাদী বলে গালি দেয়। অথচ জামায়াত প্রমাণ করেছে যে তারা একটি অত্যন্ত সুশৃঙ্খল, আধুনিক এবং সহনশীল রাজনৈতিক দল। জামায়াত নিজেদের ক্রমাগত আপডেট করছে। নির্বাচনের আগে তারা যে ইস্তেহার দিয়েছিল সেখানে সব দেশের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো জামায়াত ইসলামী এখন হিন্দু প্রার্থীদেরও নির্বাচনে মনোনয়ন দিচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারায় তাদের কর্মীরা সবার আগে গিয়ে দাঁড়াচ্ছে। এই দৃশ্যগুলো ভারতের গোড়া বিজেপি নেতাদের মুখে রীতিমতো চুলকানি মেখে দিয়েছে। জামায়াত প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো একটি নির্দিষ্ট ধর্মের নয়, বরং দলমত নির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। বিশ্বজুড়ে যখন উগ্র জাতীয়তাবাদ আর ফ্যাসিবাদের পতন ঘটছে, তখন বাংলাদেশেও জামায়াত ইসলামীর মতো একটি সুশৃঙ্খল ও আদর্শিক দলের উত্থান এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। হাজার বছরের পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা ভারতের পাতা ফাঁদে আর পা দিচ্ছে না। দিন শেষে রাজনীতির বাস্তবতা বড়ই অদ্ভুত যে বিজেপি আজ জামায়াতের নাম শুনলে বিষোদ্গার করছে, কাল যদি জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে বা সরকার গঠনে বড় ভূমিকা রাখে, তখন এই বিজেপিকেই বাধ্য হয়ে জামায়াতের সাথে এক টেবিলেই বসতে হবে। কারণ রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলাদা। তখন এই শুভেন্দু অধিকারী বা অমিত শাহদের আর কোনো উপায় থাকবে না জামায়াতকে মেনে নেওয়া ছাড়া। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত যে এখন সবচেয়ে বড় ফ্যাক্টর তা বিজেপি ভালো করেই বুঝে গেছে, আর এটাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। অন্তহীন প্রতারণা করে বিএনপি কার্যত ফেসে যাচ্ছে। এরকম ভয়াবহ প্রতারণা করে এমন কাণ্ড ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নেই যে কোনো রেজিম পূর্ণ মেয়াদে ক্ষমতা থাকতে পেরেছে। বিএনপির ক্ষমতা মাঝপথে চলে যাবে, অনিবার্য। কারণ বিএনপি যে প্রতারণা করেছে এতে তাদের ফেসে যাওয়াটা নিশ্চিত। এটা কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো ফেসিস্ট, কোনো ধান্দাবাজ সরকার এরকম বোকামি করে না। একটা লিমিট আছে। দর্শক, আমি আলোচনা করছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের একটা বক্তব্য। খবর, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জামাত সেক্রেটারি সংসদে নিজ ভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া অন্তহীন প্রতারণা। দেখেন, তারেক রহমান নিজে প্রকাশ্যে বলেছেন যে গণভোটে হা দিবেন, আর এখন এসে তারেক রহমানের অনুসারীরা, তার লোকজন পার্লামেন্টে বলে আরে ওটা তো আমরা ধান্দাবাজি করেছি, যে গণভোটে হায়ের কথা না বললে, গণভোটে রাজি না হলে তো নির্বাচনই হতো না। মানে এই প্রতারণার কথা তারা স্বীকার করেছেন এবং পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর লোকজন যেসব বক্তব্য দেন এটা গণভোটে হা এর বিরুদ্ধে, উল্টো পথে হাঁটছেন। তো এইভাবে প্রতারণা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। হাসিনা ফেসিস্ট ছিল, অনেক সমালোচনা আছে এবং থাকবে, কিন্তু আমি নিশ্চিত বলতে পারি হাসিনা যদি এখানে হতো তাহলে এই গণভোটকে অস্বীকার করার ধৃষ্টতা দেখাতো না। কারণ গণভোটের চাইতে ডেমোক্রেসিতে কিছু নাই। হাইয়েস্ট স্টেজ অফ ডেমোক্রেসি ইজ রেফারেন্ডাম, আর সেই রেফারেন্ডামকে অস্বীকার করার
ধামাচাপা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে তারেক রহমান সরকার। আপনি চিন্তা করেন, আগুন নিয়ে খেলা করা, পরমাণু নিয়ে খেলা করা, যে কোনো সময় এই পরমাণু ব্লাস্ট হয়ে যাচ্ছে, ফিউশন হয়ে যেতে পারে, আর ফিউশন হয়ে বিশাল শক্তি উৎপাদন হয়ে সবকিছু একদম তামা হয়ে যেতে পারে। গণভোট নিয়ে এটা খেলছে। আপনি চিন্তা করেন, গণভোটের 70% মানুষ একটা বিষয় রায় দিয়েছে, সেটার বিরুদ্ধে প্রতারণা করছে, সেটার সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। হাসিনা হলে এই কাজ করতো না, এমনকি হাসিনা ফেসিস্ট। কিন্তু আপনি একটু দেখেন তো, হাসিনার জীবনে এরকম কোনো কাণ্ড দেখাতে পারবেন যে হাসিনা প্রকাশ্যে বলেছে যে গণভোটে হা দেন বা এই করেন সেই করেন, এরকম একটা কিছু, আর ক্ষমতা এসে কয়েকদিন পরেই তার উল্টো বলা শুরু করেছেন? না, এত কাঁচা কাজ হাসিনা করে না। আর এত কাঁচা কাজ করলে হাসিনা ফেসিস্ট হয়ে জনগণকে ভুলভাল বুঝিয়ে ভুয়া নির্বাচন করে এভাবে বারবার ক্ষমতায় থাকতে পারতেন না। তারেক যেহেতু এই ভুলটা করেছেন, এটা অন্তহীন প্রতারণা। এবং সেই প্রতারণার কথা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্বীকার করেন যে আমরা এগুলো মানতে চাইনি, এটা আমরা মেনেছি যাতে নির্বাচনটা হয়। আপনি চিন্তা করেন, এইভাবে প্রতারণা করে ক্ষমতা থাকা যায় না, কোনো নজির নেই। পৃথিবীর ইতিহাসে অনেক গণভোট হয়েছে, আমরা এই সভ্য সমাজে আধুনিক যুগে অনেক গণভোট, সেই ব্রেক্সিটের কথা আপনাদের অনেকে মনে আছে, ইউকেতে ব্রেক্সিট বিষয়ে গণভোট হয়েছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এরকম গণভোট হয়েছে, বাংলাদেশে অনেকবার গণভোট হয়েছে। বাংলাদেশের অতীতে যতবার জিয়াউর রহমানের আমলে প্রথম, এরপরে এরশাদের আমলে, এরপরে আবার বিএনপির আমলে যত গণভোট হয়েছে, এই সেই গণভোটকে কোনো সরকারকে অস্বীকার করেছে না। গণভোটের রায় অক্ষরে অক্ষরে সাথে সাথে বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোটের ক্ষেত্রে এটাই হয়েছে, সাথে সাথে বাস্তবায়ন। ইউকেতে গণভোট হয়েছে, সাথে সাথে বাস্তবায়ন। পূর্ব তিমুরে গণভোট হয়েছে, মানে গণভোটের ক্ষেত্রে যেটা হয়, গণভোটের রায়টা কয়েকদিনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কার্যত বাস্তবায়ন হয়ে যায়। এটা হচ্ছে গণভোটের ফল। পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোটের আলোকে, অথবা ইউনাইটেড থেকেছে গণভোটের আলোকে। যেমন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে থাকবে কি থাকবে না, গণভোট হয়েছে। স্কটল্যান্ড, এরকম আরো অনেক গণভোট ইউরোপে আছে। অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোট দিয়ে, আবার অনেক দেশ ইউনাইটেড থেকেছে গণভোটের মাধ্যমে। গণভোট হয়ে গেছে, সাথে সাথে কার্যকর। পূর্ব তিমুর স্বাধীন হয়েছে কিভাবে? গণভোটের মাধ্যমে। গণভোট হয়েছে, সাথে সাথে পূর্ব তিমুর স্বাধীন, সাথে সাথে। তো গণভোটের পাওয়ার এত যে মুহূর্তের মধ্যে গণভোট কার্যকর হয়ে যায়। আর সেই গণভোট নিয়ে বিএনপি যা করছে, এটা অন্তহীন প্রতারণা। পৃথিবীতে এরকম দেখাতে পারবেন না যে গণভোটের সাথে এভাবে বেইমানি করে কেউ ক্ষমতায় থাকতে পেরেছে। তাহলে একটা প্রমাণ দেখান, পৃথিবীতে যত গণভোট হয়েছে সাথে সাথে সেটা বাস্তবায়ন করা হয়েছে। আর বিএনপি কি করছে? তারা বলছে যে না, গণভোট এটা তো সংবিধানে নাই, গণভোট হয়েছে, গণভোট এটা কোনো সিদ্ধান্ত না। গণভোট হয়েছে ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। আপনি চিন্তা করেন, জনগণ সরাসরি রায় দিয়েছে, এখন বলছে যে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটকে আগে সরকারকে বৈধতা দিতে হবে, যেটা মানি কি মানি না এটা আগে দেখতে হবে। গণভোট ওটা তো বাধ্য হয়েছে, এইসব কথাবার্তা বলছে, এইসব কাজ করছে না। এগুলো করে কেউ ক্ষমতা থাকতে পারে না। মানে বিএনপি সরকার বুঝতে পারেনি যে তারা কি বিষয় নিয়ে প্রতারণা করেছে। অতএব বিএনপির কপালে বিপদ আছে, এটা নিশ্চিত। গণভোটে হা ভোটের মাধ্যমে 70% ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর বিএনপি ওগুলো নিয়ে এখন সল চাতুরি মার্কা প্রতারণামূলক ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে না, নোট অফ ডিসেন্ট ওটা ওইরা নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করব, অথচ নোট অফ ডিসেন্ট কার্যত উঠে গেছে। না, তারা প্রশ্নমালা নিয়ে আবার কোর্টে পাঠায়, গণভোটের প্রশ্নমালা ঠিক হয়নি, নানান উদ্ভট যত সব কাণ্ড। এমন উদ্ভট কাণ্ড ঘাটিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আপনার ক্ষমতা টিকবে না। এটা অনিবার্য যে গণভোটের সাথে প্রতারণার ফল হচ্ছে আপনার ক্ষমতাচ্যুত। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্দেশ্যে তিনি বলেছেন, শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হাতে ভোট দিয়েছেন। যেহেতু তিনি হা ভোট দিতে বলেছেন, আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন, আপনার রায়কে আপনি অমান্য করবেন, এটা তো অন্তহীন প্রতারণা। তা অন্তহীন প্রতারণা, এভাবে প্রকাশ্য প্রতারণা করে, অন্তহীন কর্ম করে ক্ষমতা থাকা যায় না। এগুলো করতে হয় সিস্টেমে। যেমন হাসিনা যে প্রতারণা করেছে, কি সিস্টেমে দেখেছেন, কত ক্রিয়েটিভ, কত সৃজনশীল। 2014 সালে বিনা ভোটে ক্ষমতা এসেছেন, কিন্তু বলেছেন যে না মিড টার্ম ইলেকশন হবে, কিন্তু সব ম্যানেজ করে ফেলেছেন। 2018 সালে আবার এসে ওই বিনা ভোট না, তখন ঠিকই বিএনপিকে ম্যানেজ করে নির্বাচনে নিয়েছেন, তাদেরকে 6টা সিট ধরিয়ে দিয়েছে, ভোটটা রাতে হয়ে গেছে। 2024 সালে এসে আবার রাতে ভোট না, ভোট দিনে হয়েছে এবং জনগণ ভোট দিতে গিয়েছে, কিন্তু দামি নির্বাচন। সিস্টেম দেখেছেন, ক্রিয়েটিভিটি, ধান্দাবাজি করতে হলে কত সৃজনশীল হওয়া দরকার। এই মেধা বিএনপির কারণে এগুলো এসটি ইমাম সব আবিষ্কার করে দিয়ে গেছেন। এখন বিএনপি এসটি ইমাম সাজিয়েছে খলিল রহমান, অথচ খলিল রহমান
তারেক রহমানকে মানে না, তিনি আসলে যুক্তরাষ্ট্রের লোক, বিএনপির এজেন্ট জাস্ট, যে কোনো সময় বিএনপিকে অস্বীকার করতে পারেন। তো দর্শক, এক কথা যদি বলি, এই যে সংবিধান সংস্কার নিয়ে যে ঘটনাটা ঘটালো, গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বিএনপির জন্য ওয়াজিব ছিল, অথচ বিএনপি নেয়নি, নেবে না। এইসব প্রতারণা করে ক্ষমতায় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।